হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। কালকে নয়, আমার হলো আজকে জন্মদিন। তো সেই জন্মদিন উপলক্ষে কাঞ্চন আমাকে যে কোথায় নিয়ে এসেছে আমি নিজেও জানি না। তো অনেক তেলিয়ে টেলিয়ে বললাম যে তুমি সারপ্রাইজ দাও না, তুমি এটা করো না সেটা করো না, দিয়ে এই বছর কি অর্গানাইজ করেছে, কি অ্যারেঞ্জ করেছে আমি নিজেও জানি না। এই হচ্ছে উনি, আর দেখুন কোথায় নিয়ে এসছে। পেছনে স্কাই ট্রি, ও মাই গুডনেস, স্কাই ট্রি। আমার এই বিল্ডিং এ 31 ফ্লোর আমাদের বুকিং করে। কি শুনতো কি ওপরে কি আছে ভাই, চলো দেখি। ভাবুন স্কাই ট্রির পাশে, এই হলো স্কাই ট্রি। স্কাই ট্রির পাশেই, মানে স্কাই ট্রি বিল্ডিংয়েই নিয়ে এসেছে। জানি না কি করবে, বললো তো চলো দেখা যাক, যাচ্ছি। মোস্টলি ছুটির দিনে এলে স্কাই ট্রির সামনে এই যে ছোট্ট যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, খুবই ছোট্ট গ্রাউন্ড। তো এখানে বিভিন্ন ধরনের ম্যাজিক শো থেকে শুরু করে নানান রকমের ফান অ্যাক্টিভিটি সহ স্ট্রিট সিঙ্গার যারা আছেন তারা এখানে গানও পরিবেশন করেন। চারদিকে বাচ্চারা সব ঘিরে বসে থাকে এগুলোকে দেখার জন্য। সেই 2018 সালে যখন আমি এখানে প্রথমবার এসেছিলাম, সেইবার তো আমি 3 মাসের জাস্ট ট্যুরিস্ট ভিসাতে এসেছিলাম এই দেশে। সেইবার প্রথম কাঞ্চনের হাত ধরে আমি স্কাই ট্রি দেখতে এসেছিলাম। তার মাঝে যদিও একবার এসেছি, আর আজ নিয়ে 3বার। স্কাই ট্রির নিজস্ব সব থেকে উঁচু যে বিল্ডিংটা রয়েছে, আমরা সেই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর দিয়ে এখন হাঁটছি। দেখে বোঝার উপায় নেই যে এটা কোনো বিল্ডিং এর ভেতরের স্ট্রিট। এখানে তো প্রচুর বিদেশিরা ঘুরতে আসে, আর আপনারা তো সবাই জানেন জাপান অ্যানিমি ক্যারেক্টার ডল এসবের জন্য খুব বিখ্যাত, মাঙ্গাও খুব বিখ্যাত। তো এই কারণে এই সব সংক্রান্ত জিনিসপত্র থেকে শুরু করে মাচ্চা, বিভিন্ন ধরনের পুডিং, সব কিছু ভরপুর বিক্রি হচ্ছে এই স্ট্রিটে। যখন আমি প্রথম এই দেশে পা রাখি তখন অতীব অতীব সাধারণ বিষয়বস্তু আমাকে খুব হাতছানি দিত। একেবারে ঝা চকচকে মনে হতো সবকিছু। তবে 8টা বছর 8টা জন্মদিন আমি এই দেশে কাটিয়ে দিলাম। একরকম বলতে পারেন এই জাপান দেশ আমার দ্বিতীয় বাড়ি হয়ে গিয়েছে। কাঞ্চন এখন এসে বলছে উই যে উই যে। এমনিতে কাঞ্চন বড় ম্যারমেরে স্বভাবের, ও খুব একটা এসব ব্যাপারে পটু নয়, কিন্তু তারপরেও এবছর যে আমার জন্য এত কিছু অ্যারেঞ্জ করেছে আমি সত্যি খুব অবাক হয়ে গেলাম। 31 ফ্লোরে আমরা এখন যাচ্ছি। একেবারে চোখের নিমেষে কত উঁচুতে তুলে দিল দেখুন। গোটা শহরটাই যেন খালি চোখে এখান থেকে একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে, আর দূরের সব বড় বড় আকাশচুম্বী বিল্ডিংগুলো ঠিক যেন মনে হচ্ছে দিয়াশলাইয়ের বাক্স। হাই, আরিয়াতো গোজাইমাস। এই আমরা কোথায় এসেছি, এইটা ওয়া 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 ওয়া। একবার সবাই দেখুন কি বিভৎস আমরা কোথায় এসেছি। ও মাই গুডনেস। নদীটা এখান দিয়ে শুরু হয়েছে, এখান দিয়ে শুরু হয়ে আবার এইভাবে এইভাবে এইভাবে। এখন আছি টোকিও স্কাই ট্রিট বিল্ডিং এর 31 তলার ওপরে। তো এই সামনের কাজটা এতটা ভিজিবল, মানে মনে হচ্ছে সামনে কিছুই নেই। লাইক এতটা ভিজিবল, এতটা উন্নত মানের কাজ দেখে মনে হচ্ছে সামনে কিছুই নেই। বিভৎস সুন্দর জায়গা। আর সামনে যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নদীর নাম হলো সুমিদা। এটা এখান দিয়ে শুরু হয়ে এখান দিয়ে অনেক দূরে করে গেছে, আবার এইসব জায়গাতে গেছে। তো এখানে প্রচুর মানুষজন বসে সময় কাটাচ্ছে। আমরা এই বিল্ডিংয়েরই কোনো এক রেস্টুরেন্টে এসেছি। কাঞ্চন কাঞ্চন, মানে মারাত্মক রকম সুন্দর লাগছে। আমি তো ভাবতেই পারিনি এত ভালো জায়গা আমাকে নিয়ে আসবে। এই রেস্টুরেন্টের রেটিং খুবই ভালো, এক কথায় অনবদ্য। মোস্টলি এই রেস্টুরেন্ট ফেমাস যেই কারণে, সেটা হলো সামনের এত সুন্দর ভিউ দেখা যায়, যেখানে বসে বসে বেশ 2-3 ঘন্টা মতো সুন্দর মতো খাবার এনজয় করা যায়। সেই সাথে এনজয় করা যায় টোকিও শহরে স্কাই ট্রির সঙ্গে সঙ্গে দারুণ একটা ভিউ। তবে সামনের এই বড় কাচের দেয়ালওয়ালা যে কয়েকটা সিট রয়েছে এগুলো সীমিত, তাই আগে থেকে বুক না করলে এগুলো নাকি পাওয়া যায় না। কাঞ্চন সেটাই বলল। ভাবুন একবার, পৃথিবীর 3য় উচ্চতম টাওয়ারের সামনে বসে বসে আমরা এখন লাঞ্চ করব। এখান থেকে শহরটা এত বিশাল লাগছে যেন মনে হচ্ছে গোটা আকাশটাই এই শহরের কাছে ফিকে হয়ে গিয়েছে। যেদিকেই দেখছি শুধু শহরের সমুদ্র। এই শিনজুকু টাওয়ার, ওই দেখো। হ্যাঁ, সামনে এটা কি তোমার? এইটা কি এইটা কি এইটা কি
সামনে হচ্ছে স্কাই ট্রি। থ্যাংক ইউ। চিয়ার্স। সত্যি কথা বলতে আমি মেয়েটা ভেতর থেকে একটু ওল্ড স্কুল টাইপ, তো আমি খুব ঘর প্রিয়, বাড়ি প্রিয়, সংসার প্রিয় মানুষ। আমার কাছে জন্মদিনের অর্থই হলো বাড়িতে সতেজ ফুল আর বেলুন দিয়ে ঘর সাজানো, এই জন্মদিনে কেক কাটা, পায়েস আমি খাই না, তারপরেও পায়েস রান্না করা, 5 পদ রান্না করে খাওয়া দাওয়া, একটু হই হুল্লোড়, বন্ধু বান্ধব ডেকে আনন্দ ফুর্তি করা। তো এই বছর আমি প্রথমবার এত লাক্সারিয়াস রেস্টুরেন্টে এলাম কাঞ্চনের সাথে। এর আগেও আমরা বার্থডে লাঞ্চ ডিনার করেছি, তবে সেটা বাড়িতে সময় কাটানোর পরের অবশিষ্ট টাইমটুকু স্পেন্ড করেছি। এইবারই প্রথম যে জন্মদিনে গোটা দিনটাই আমরা বাড়ির বাইরে এমন একটি জায়গায় সময় কাটাচ্ছি। তবে না, আমার বেশ ভালো লেগেছে। সব থেকে আমার আনন্দ লেগেছে এই বিষয়টায় যে কাঞ্চন এত বছর পরেও আমার মনে আমার খুশির কথা ভুলে যায়নি। ও আমাকে খুশি করার জন্য সবকিছু একা একা ভেতর ভেতর প্ল্যান করেছে। এটা আমার কাছে খুব ইমপ্রেসিভ লেগেছে। এখানে যে খাবারগুলো দিয়ে গিয়েছে এই টাওয়ারটার মধ্যে সার্ভ করেছে এই কারণে যাতে এই রেস্টুরেন্টটার নাম বজায় থাকে। আর সামনে স্কাই ট্রি, আবার খাবার দাবারও সার্ভ করা হয়েছে এরকম ছোট্ট ছোট্ট বাউলের মধ্যে, এরকম একটি ট্রে আই মিন স্ট্যান্ডে, যেটা ঠিক স্কাই ট্রির মতোই দেখতে। এখানে কাঁচা স্যামন মাছ থেকে শুরু করে টোস্ট, চিকেন, আবার নানান রকমের সিদ্ধ ভেজিটেবলের সাথে সোয়া মিল্কের যে কাস্টার্ড বা পুডিং, সেটাও কিন্তু এখানে সার্ভ করা হয়েছে। নিঃসন্দেহে এখানকার খাবার দাবার তো খুবই ভালো হওয়ার কথা। তো আমি প্রথম কাঞ্চনকে বলছিলাম, কাঞ্চন এইটুকুনি খাবারে কি আমার পেট ভরবে? ও শুধু আমাকে একটাই কথা বললো, চুপচাপ বসে থাকো আর সময় কাটাও, 3:30 অবধি আমাদের সময় রয়েছে এখানে, আর দেখতে থাকো তোমার জন্য কি কি ব্যবস্থা আছে। মাছের পেটের মধ্যে এক ধরনের সাদা সাদা একটা বস্তু থাকে না, ওটারও না টেম্পুরা ছিল। টেম্পুরা আই মিন জাপানি চপ টাইপের বলতে পারেন। আবার এক ধরনের চিকেন আর চিংড়ির একটা কেক ছিল, যেটা খেতে অসাধারণ হয়েছিল। ভাবুন, জাপানের মতন জায়গায় একটা রেস্টুরেন্টে আমরা এসেছি, তো এখানেও এসে দেখছি আমাদের ইন্ডিয়ান ফুচকা। একবার দেখুন জাস্ট ফুচকাটা, তাও আবার সার্ভ করেছে এইভাবে। এই যে তোমার ফুচকা, ফুচকা দিস ফুচকা ফুচকা দিয়েছে, ফুচকা ফুচকা এটা না ট্রাই করো। বলে আমাদের নাম দিলে কি ওদের কি বলবে? ফুচকার ভেতরে টক জল নেই বোন্দে নেই, কোনো আলু মাখা কিছুই নেই, ছোলা টোলা কিছু নেই, কিন্তু চিজ দিয়ে ফুচকা আর হচ্ছে মাছের ফ্লেক্স ছিল, শুকনো মাছের ফ্লেক্স। খেতে খুব ভালো লাগলো, বলো, অন্যরকম স্টাইল, হ্যাঁ অন্যরকম টেস্ট। আজি তুমি আজিই বলো, আজি মিন্স জাপানিজের টেস্ট, তো ও আজি করতে চাই, সেটা কোনো ব্যাপার না। তো আমাদের সেকেন্ড কোর্স অফ মিল চলে এসেছে। এখানে লাঞ্চ আওয়ার মূলত 1:30 থেকে 3:30 পর্যন্ত। তো 2 ঘন্টা মতো আমরা এখানে থাকবো। মিহি ওদিকে বড় সোফা, খুব নরম বিছানা, আর ওরা টাওয়াল বালিশ সবই দিয়ে গেল। তো মিহিও না ওখানে ঘুমিয়ে পড়েছে। মিহি অ্যাকচুয়ালি আমার আর কাঞ্চনের মাঝখানে রয়েছে, তো এখন ঘুম থেকে আবার উঠেও পড়লো। কাঞ্চন এখন বাইরে গেল মিহিকে নিয়ে, অনেকক্ষণ ধরে মিহি এখানে আছে তো, আর এখানে আমাদের সময় রয়েছে প্রায় 3.5 ঘন্টা মতো। তো আমি প্রথম ভেবেছিলাম যে কাঞ্চন কি করবে কি না করবে, কিন্তু দেখলাম যে না, আমার বর সে আগেরই মতো রোম্যান্টিক আছে। তো আসলে এখন অত সময় সুযোগ হয় না, যেহেতু বাবা মা হয়ে গিয়েছি, ওকে নিয়ে অনেকটা ব্যস্ত সময় কাটে আমাদের। কিন্তু আজকের এই ট্রিটটার জন্য আমি খুব হ্যাপি হয়ে গেলাম। Happy birthday. Boleh papa happy birthday mama? It's happy birthday, wow. Happy birthday. Happy birthday.
হাজার হাজার সাল হাজার হাজার সাল জিও। ওঠো ওঠো পাপার হ্যাপি বার্থডে কেক মামা কাটতে হবে happy birthday। ও বাবা এক্সাইটেড সব উল্টো হয়ে গেছে। আজ তো আমার জন্মদিন, তবে কাঞ্চনের জন্মদিনের দিনও কিন্তু কেকের মধ্যে লেখা ছিল হ্যাপি বার্থডে পাপা, আর আমার বেলায়ও তাই। এবছর আমাদের কাছে বিশাল একটা বড় পাওয়া হলো মিহি, তাই হ্যাপি বার্থডে মাম্মা পাপা আমাদের কাছে এবছর সব থেকে বড় আনন্দের। আরও একটা কথা যেটা না বললেই নয়, সেটা হলো মিহি। মিহি এই যে আমরা এত জায়গায় ঘুরি, কত সময় কাটাই, ও না কখনো ঘ্যানঘ্যানও করে না, কান্নাকাটিও করে না। ও আসলে ভীষণ হ্যাপি বাচ্চা। আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে দেখি একটা প্রশ্ন খুব ঘোরাফেরা করে, অনেকদিন যাবতীয় ঘোরাফেরা করছে, সেটা হলো আমি ভিডিও তৈরি করতে, আই মিন ইউটিউবের যে ব্লগিং করি তার জন্য আমি কি কি টুল ব্যবহার করি, কি ক্যামেরা, কি ফোন, বা কি ধরনের কি স্ট্যান্ড, বা যাবতীয় যা যা টুল ব্যবহার করি সেগুলো আপনারা জানতে চান সেগুলো যাই হোক, এটা হলো আমার জীবনের প্রথম স্ট্যান্ড। আমি এই স্ট্যান্ডটা প্রথম কিনেছিলাম, এটা দেখছেন হ্যান্ডেলটা ভেঙে গিয়েছে, বাট তবুও আমি এটা ব্যবহার করি। মূলত আমার এই ভাঙা স্ট্যান্ড দিয়ে ভিডিও করে কিন্তু আমি সবার কাছে পৌঁছেছি। আমার ইউটিউবে এবং ফেসবুকে যে ভিডিওগুলো মোস্টলি ভাইরাল হয়েছিল সেই প্রথম দিকে, তখন থেকে স্টিল গত 1 মাস আগে পর্যন্ত আমি এই ভাঙা স্ট্যান্ড দিয়ে ভিডিও করতাম। তো তারপরে এসে আমি জাস্ট 1 মাস হলো আর একটা নতুন স্ট্যান্ড নিয়েছি, সেটা হলো এই স্ট্যান্ডটা। তো এটা ভীষণ ভালো একটা স্ট্যান্ড, এটা ক্যামেরা উইথ ফোনের দুটোতেই ব্যবহার করা যায়, এইভাবে এটাকে অ্যাডজাস্ট করা যায়, এটা খুব ভালো। তো এর সঙ্গে এটা একটা ব্লুটুথ রিমোট রয়েছে, এটা ব্লুটুথ রিমোট কন্ট্রোল, সাধারণ যেরকম হয় আর কি ওরকমই, বাট এটা একটু প্রিমিয়াম কোয়ালিটির। এখানে সুন্দর গ্রিপ করা যায়, ম্যাগনেটিক গ্রিপ। তো এই হচ্ছে ব্যাপারটা, এটা একটা গেল। আর আমি বাইরে গেলে মূলত যেটা ব্যবহার করি সেটা হলো এই যে এখানে রয়েছে আমার DJI। এটা হচ্ছে একটা গিম্বেল, এটা DJI এর একটা গিম্বেল, এটা খুব ভালো একটা গিম্বেল। এটা আমি খুব কমই ব্যবহার করি, এটা ঘরের মধ্যে শুট করতে তো ব্যবহার করা যায় না, এটা জাস্ট আমি বাইরে গেলেই শুট করি এটা দিয়ে। এটা ভীষণ ভালো। এর সঙ্গে আবার অ্যাটাচেবল ম্যাগনেটিক গ্রিপ রয়েছে এটাতে ওইভাবে, আর এর সঙ্গে একটা স্ট্যান্ডও রয়েছে। তো এটা আমি খুব কম ব্যবহার করি, কিন্তু আমার কাছে আছে আর কি। এবার আসি ক্যামেরার ব্যাপারে, আমি কি ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফি করি। সেটা হচ্ছে আমি প্রথম 2018 সালে আমি একটা ফোন কিনি, সেটা হলো আইফোন 11। এইটা হচ্ছে আমার এই আইফোন 11টা, এটা দিয়ে আমি আগাগোড়াই ভিডিও করে এসেছি। 2024 সাল পর্যন্ত আমি এটা দিয়ে ভিডিও করেছি। তারপর 2025 সালে আমি কিনি আইফোন 13 প্রো, কাঞ্চন আমাকে কিনে দেয়। তো এখন বর্তমানে সেটা কাঞ্চন ব্যবহার করে, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। তো লাস্ট 1 বছর আমি ওটা দিয়ে ভিডিও করেছি, আর রিসেন্টলি 17 প্রো আমি নিয়েছি। ভিডিও এডিট করার সময় আমি মোস্টলি আইমুভি ইউজ করি, আবার কখনো কখনো ক্যাপকাট যেটা আর কি সেটা ইউজ করি। আবার যখন ভয়েস দেয়ার থাকে তখন আমার বেশ অনেকগুলো মাইক রয়েছে, তো আমি মাইকের ক্ষেত্রে ব্যবহার করি। একটা হচ্ছে এমনি যেটা তারওয়ালা, সেটা হচ্ছে এই যে এটা তারওয়ালা। 17 প্রোতে যেহেতু সি টাইপ ছাড়া অন্য কোনো পিন সাপোর্ট করে, আমি নতুন একটা সি টাইপ ওয়ালা পিনের মাইক্রোফোন নিয়েছি। তবে থেকে আমি এই তারওয়ালা এটা দিয়ে ব্যবহার করে এসেছি, এরকম তারওয়ালা জাস্ট এভাবে লাগিয়ে দিতাম, ফোনের সঙ্গে অ্যাটাচ করে দিতাম, আর এইভাবে আমি কথা বলতাম যে হ্যালো এভরিওয়ান, আমি পায়েল, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা, এভাবেই বলতাম। আর তারপর আরো দুটো আমি মাইক্রোফোন নিই এরকম, আর এর আরেকটা পেয়ারও আমার কাছে রয়েছে। আর তারপরে আমি রিসেন্ট যেটা নিয়েছি সেটা হচ্ছে DJI এরই আর একটা মাইক্রোফোন নিয়েছি, সেটা আমি বর্তমানে এখন ব্যবহার করি। তো এই হচ্ছে আমার যাবতীয় সব ভিডিওগ্রাফিক টুল। আর সর্বোপরি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি ভাঙা যে স্ট্যান্ডটা দিয়ে ভিডিও করেছি ওটা দিয়ে কিন্তু আমি সবার কাছে পৌঁছেছি। এখন জাস্ট কয়েক মাস হলো আমি এইটা ব্যবহার করছি। তো আমার মনে হয় কি, আসলে ভিডিও করতে তেমন কিছু দরকার হয় না, যেমন সেমন একটা ফোন, মোটামুটি ভালো কোয়ালিটিওয়ালা ক্যামেরা থাকলেই হয়। আজকাল তো আইফোন সবার কাছে খুব অ্যাভেলেবেল হয়ে গিয়েছেও, তো অনেক কিছু দরকার হয় না, শুধু দরকার মনের একটা সৎ সাহস যে না আমি পারবো। আর সর্বোপরি আপনি যা দেখবেন লোকে তাই দেখবে, কিন্তু আপনাকে ভালোবেসে দেখাতে হবে, সেটা হচ্ছে ব্যাপার। আপনাকে আপনি যেই কাজটাই করবেন না কেন আপনি ভালোবেসে করবেন। তো এইটাই হচ্ছে প্রধান আর মূল মন্ত্র, এটা মনে মনে গেঁথে রাখলে মোটামুটি সবার কাছে পৌঁছানো যায়। আর হ্যাঁ, ইউটিউব বা ফেসবুক যেখানেই বলুন না কেন, ভিডিও করলে তো রাতারাতি সবার কাছে পৌঁছে যায় না, সেখানে খাটতে হয়। আজকাল যদিও খুব সহজ হয়ে গিয়েছে করেছিলাম, কিন্তু আমি যখন থেকে শুরু করেছিলাম আমার খুব মনে আছে তখন এত সহজ ছিল না।
সেই 10,000 ফলোয়ার্স গেইন করতে হতো ফেসবুকে, তারপর গিয়ে 60,000 ঘন্টা ওয়াচ টাইম ছিল, আর ইউটিউবে তো ছিলই 4,000 ঘন্টা থেকে শুরু করে সেই 1,000 সাবস্ক্রাইবার, সবকিছু মিলে খুব কঠিন ছিল জার্নিটা প্রথম দিকে। কিন্তু মনে সাহস রেখে আমি এগিয়ে গিয়েছিলাম। আর প্রথম দিকে এত এত সিরিয়াসলি ভিডিও করতামও না, আমি ইচ্ছা করতো তাই করতাম, ব্যাস পছন্দ করতাম বলেই করতাম, সেখান থেকে সবার কাছে এভাবে পৌঁছে গিয়েছি। আর সবার কাছে পৌঁছানোর আরো একটা মূল মন্ত্র যেটা বলতে পারেন সেটা হলো কনসিস্টেন্সি। আপনাকে একদম পরিমাপ বুঝে ভিডিও করতে হবে। আজকে একটা করলাম, 10 দিন পরে একটা করলাম, এরকম করলে হবে না। তো এইটাই হচ্ছে ব্যাপার। যদিও আমি প্রথম এরমই করতাম, তার অনেক পরে এসে আমি সিরিয়াস হয়েছি। তো যাই হোক, এটাই হলো মূল বিষয়বস্তু। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।